সবাইকে স্বাগতম আসান মঞ্জিল থেকে। বন্ধুগণ, আজ আমরা এসেছি আসান মঞ্জিলে। সবাই হয়তো চেনেন এই আসান মঞ্জিলকে। এর ইতিহাস অনেক বড়। যদি সংক্ষিপ্ত আকারে বলি, এই আসান মঞ্জিল ঢাকা শহরের দক্ষিণাংশে বুড়িগঙ্গা নদীর তীরে এই আসান মঞ্জিল অবস্থিত। এই এলাকাটি পূর্বে ইসলামপুরের কুমারটুলি নামে পরিচিত ছিল। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জালালপুর পরগনার, যা বর্তমানে ফরিদপুর বরিশাল, জমিদার শেখ এনায়েত উল্লাহ এখানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। এনায়েতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের নিকট বিক্রি করে দেন। ফরাসিরা এখানে তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করে। তাদের সময় এর উত্তর পশ্চিম কোণায় লুস জাল্লা নামে একটি গোলাকার চৌবাচ্চা নির্মিত হয়। নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ 1830 খ্রিস্টাব্দে ফরাসিদের নিকট থেকে এই কুঠিটি ক্রয় করে নিজের বাস ভবনোপযোগী করে সংস্কার করেন। পরবর্তী এর আকৃতি অনেক পরিবর্তন ও পরিবর্ধনের কারণে পুরনো সেই ভবনগুলোর নিদর্শন বর্তমানে নেই। নবাব আব্দুল গনি 1859 খ্রিস্টাব্দে প্রাসাদটি নতুন করে পুনর্নির্মাণ করে তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে এর নামকরণ করেন, যার নাম হয় বর্তমানে আসান মঞ্জিল। 1888 খ্রিস্টাব্দে 7 এপ্রিল প্রবল ঘূর্ণিঝড়ে এর অন্দরমহলের কিছু অংশ ভেঙে পড়া সহ পুরো আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল প্রাসাদ পুনর্নির্মাণের সময় বর্তমান সুউচ্চ গম্বুজটি এতে সংযোজন করা হয়। সেই আমলে আসান মঞ্জিলের ন্যায় এত জাকালো ভবন ঢাকায় ছিল না। এর দ্বিতল প্রাসাদ পরি গম্বুজটি শহরের অন্যতম উচ্চ চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। 19 শতাব্দীতে ঢাকায় নির্মিত ইমারতগুলোর মধ্যে আসান মঞ্জিল একটি উল্লেখযোগ্য অনবদ্য শৈল্পিক স্থাপত্য নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণে বুড়িগঙ্গার দিকে প্রাকৃতিক দৃশ্য শোভিত প্রাসাদের মনোরম প্রাঙ্গণ বিস্তৃত ছিল। সমগ্র আসান মঞ্জিলটি দুটি অংশে বিভক্ত। পূর্ব পাশের গম্বুজযুক্ত অংশকে বলা হয় প্রাসাদ ভবন বা রংমহল, এবং পশ্চিমাংশে আবাসিক প্রকোষ্ঠ দিয়ে যে ভবনকে তৈরি করা হয় তাকে বলা হয় জানান বা অন্দরমহল। প্রাসাদ ভবনটি আবার দুটি সুষম অংশে বিভক্ত। মাঝখানে গোলাকার কক্ষের উপরে সুউচ্চ অষ্টকোণ গম্বুজটি উত্তোলিত। এর পূর্বাংশে দোতলায় বৈঠকখানা, প্লেয়িং কার্ড রুম, গ্রন্থাগার ও 3টি মেহমান কক্ষ, এবং পশ্চিমাংশে একটি নাচঘর এবং হিন্দুস্তানি কক্ষ এবং কয়েকটি আবাসিক কক্ষ রয়েছে। নিচতলার পূর্বাংশে আছে ডাইনিং হল এবং পশ্চিমাংশে দরবার গৃহ এবং বিলিয়ার্ড কক্ষ এবং কোষাগার। প্রাসাদ ভবনের দক্ষিণ দিক দিয়ে প্রসারিত বারান্দা ও রাস্তার পাশে নহবত খানটি
1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে ভেঙে পড়ায় তা পুনর্নির্মিত হয়। বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থ ব্যয় করে ঢাকার নবাবগণ শেষ দিকে স্থানীয় মহাজন ও ব্রিটিশ সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন। অব্যবস্থায় পতিত জমিদারি পরিচালনার ভার 1907 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহ কোর্ট অব ওয়ার্ডস এর হাতে তুলে দিতে বাধ্য হন। 1915 খ্রিস্টাব্দে নবাব সলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র হাবিবুল্লাহ পিতার স্থলাভিষিক্ত হলে ঋণের দায়ে একের পর এক জমিদারি ও পরগনা সমূহ হস্তচ্যুত হতে থাকে। উত্তরাধিকারীগণ যার যার মতো সম্পদ নিয়ে পৃথক হয়ে যান। নিজেদের মধ্যে কন্দল ও অর্থাভাবে এই প্রাসাদ ভবনের সংস্কার করা অসম্ভব হয়ে পড়ে এবং ক্রমে ভবনটি পরিত্যক্ত হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নিষ্ক্রিয়তার ফলে আহসান মঞ্জিল এর চতুষ্পার্শ্বে নবাবদের জমি জমা বেহাত হওয়া সহ এই ঐতিহাসিক স্থাপত্য কীর্তি নিষ্প্রভ ও জৌলসীন অবস্থায় প্রায় ধ্বংসপ্রাপ্তির পর্যায়ে এসে পড়ে। জমিদারি উচ্ছেদ আইনের আওতায় 14/4/1952 তারিখে কেবলমাত্র আহসান মঞ্জিল ও তৎসংলগ্ন এলাকা ও নবাবদের খাস জমিগুলো ব্যতীত ঢাকার নবাব এস্টেট অধিগ্রহণ করা হয়। অতঃপর আহসান মঞ্জিল সহ অধিগ্রহণ বহির্ভূত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য উত্তরাধিকারীদের উদ্যোগে নতুন কোর্ট অব ওয়ার্ডস এর ব্যবস্থা রাখা হয়। 1998 খ্রিস্টাব্দে নবাব হাবিবুল্লাহ মারা যাওয়ার পর তার জ্যেষ্ঠ পুত্র খাজা হাসান আসকারি নামমাত্র নবাব পদে আসীন হন। ইতিমধ্যে বেঁচে থাকার তাগিদে ও কর্মসংস্থানের জন্য খাজা পরিবারের সদস্যগণ যে যে দিকে পারেন দেশে বিদেশে পাড়ি দেন। 50-এর দশকে নবাব হাবিবুল্লাহ এই প্রাসাদ ছেড়ে চলে গেলে সংস্কারের অভাবে তা জরাজীর্ণ হয়ে পড়ে। মালিকগণ বাস বিচার না করে নানা জনের নিকটের কক্ষসমূহ ভাড়া দেওয়ার ভবনটি ধ্বংসের দিকে যেতে থাকে এবং ক্রমে অবৈধ দখলকারীতে পূর্ণ হয়ে যায় এবং চারিদিকে বাসমান বস্তি গজিয়ে এককালের নয়ন বিরাম প্রাসাদ চত্বর দুর্গন্ধময়, নোংরা এবং অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়। বাংলার জাতীয় ঐতিহ্যের সাথে বিশেষভাবে জড়িত ঐতিহাসিক ভবন এবং পুরাকীর্তির অনুপম শৈল্পিক স্থাপত্য নিদর্শন হিসাবে পরিচিত আহসান মঞ্জিলকে সংরক্ষণ করে এখানে একটি স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য পাকিস্তান আমলের শেষ দিক থেকেই সরকারিভাবে প্রচেষ্টা চলে আসছিল। স্বাধীনতার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1974 খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘর ও পর্যটন কর্পোরেশনকে যৌথভাবে এর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করার দায়িত্ব নেন। সে অনুযায়ী পরিকল্পনা তৈরি করা হয় এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এম.এইচ. খানের নেতৃত্বে প্রকল্পটির অগ্রগতি হয় এবং 1977 খ্রিস্টাব্দে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। এ সময় আহসান মঞ্জিল ও তৎসংলগ্ন জমি অধিগ্রহণের জন্য ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার বোর্ডকে মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়। যাই হোক, ইতিহাস যদি আলোচনা করা হয় বহু দূরে যেতে হবে।
বন্ধুগণ, আজকের মতো আসান মঞ্জিল থেকে বিদায় নিলাম। দেখা হবে আবার কোনো এক স্থানে, কোনো এক প্রসিদ্ধ স্থানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।